আজকের আলোচনার পর্ব হচ্ছে সেশন 5, পেজ নাম্বার হচ্ছে 57। 5 নাম্বার সেশনের আলোচনার যেগুলো টপিকস আছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিন অফিসিয়াল কাজে বা দাপ্তরিক কাজে বা নিজেদের ব্যক্তিগত কাজে আমরা যখন কাজ করি, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। মানে এগুলোর ব্যবহার যে হয় না অফিস আদালতে বা ব্যক্তিগত কাজে, কেউ বলতে পারবে না যে এটা ছাড়া আমি কাজ করতে পারি বা করি। তাহলে আমরা এখান থেকে টেবিল ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথমে এখানে টেবিল আইকনে ইনসার্টে ক্লিক করে টেবিল আইকনে আসবো। দেন এখান থেকে আমরা কয়টা টেবিল, মানে একটা টেবিল তৈরি করব, সেই টেবিলের মধ্যে কয়টা কলম কয়টা রো থাকবে সেটা এখান থেকে নির্ধারণ করবো। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এইভাবে কিন্তু আমরা 10টা নিতে পারছি। আর এই 10টা কি 10টা কলাম হলো। আর যখন এইভাবে আসবো 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা 10টা কলম 8টা হচ্ছে রো নিতে পারলাম। ঠিক আছে, এইভাবে যদি ছেড়ে দিই তাহলে আমাদের এখানে 10টা কলম 8টা রো নিয়ে একটা টেবিল তৈরি হলো। মানে যদি কখনো প্রশ্ন আসে যে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের উপাদান বলতে কি বোঝায়, একটা টেবিল গঠন হয় কি কি নিয়ে, এখানে টেবিল তৈরি করতে আমাদের 3টা জিনিস লাগে। একটা হচ্ছে রো, কলাম আর সেল। এই 3টার সমন্বয়ে হচ্ছে একটা টেবিল গঠন করা হয়। আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে যে আমরা এখান থেকে যখন টেবিল তৈরি করছি, তাহলে এখান থেকে আমরা 10টার এদিকে হচ্ছে 10টা কলম আর 8টা রো, এর বেশি নিতে পারছি না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যদি এর চাইতে বেশি প্রয়োজন হয়, কখনো কখনো আমাদের এরকম হতে পারে যে আমরা অফিসিয়াল কোনো একটা ওয়ার্ক করছি বা অফিসিয়াল একটা কোনো কাজ করছি, সেখানে দেখা যাচ্ছে আমার 12টা কলমের প্রয়োজন বা 15টা কলমের প্রয়োজন, বা এমন হতে পারে 20টা কলমের প্রয়োজন। তখন আমি কি করব? এখানে তো আমি 12টার বেশি 10টার বেশি নিতে পারছি না। সেই জন্য আমাদের এখানে দেখো যে আমি এখানে আমাদের একটা ইনসার্ট টেবিল বলে আছে, আরেকটা অপশন আছে। ইনসার্ট মানে কি সংযোজন করা, আর টেবিল তো আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করবো। দেন এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করার সাথে সাথে কি হবে, এখানে আমার স্ক্রিনে একটা ইনসার্ট টেবিল নামের একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমাদের নাম্বার অফ কলম বলছে তুমি কয়টা কলম চাও, আমি এখানে সাপোজ লিখে দিলাম 12। তারপরে নাম্বার অফ রো বলছে তুমি এবার কয়টা রো চাও, এখানে ডিফল্ট ভাবে 2টা দেওয়া আছে, 2টার 5টা ছিল, সেখানে আমরা 12টা নিলাম। আর হচ্ছে রো হচ্ছে নিচে আমরা মনে করে সাপোজ এখানে 8টা নিলাম বা 10টা নিলাম এখানে। আচ্ছা ওকে, 12টাই নিলাম, সরি 12 নিয়ে আমরা কি করবো, ওকে বাটন একটা ক্লিক করবো। দেখো এই যে আমাদের এখানে 12টা কলম, এখন আমরা 12টা ওখানে লিখে দিয়েছি। আমার বাস্তবে সেটা হলো কিনা একটু আমরা ফাইন্ড আউট করে নিই। নাম্বার 1 2 3 4, 3, তারপরে হচ্ছে 4 5 6 7 8 9, তারপরে এখানে 10 11 12। তারপরে এইভাবে এদিকে যে আমাদের 12টা হয়েছে তার প্রমাণ কি, আমরা এখানে আবার 12টা কাউন্ট করতে পারি। সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে কি, আমরা যে কাজটা করলাম এটা আরেকটা সহজ পদ্ধতি ছিল। বলো তো দেখি কিভাবে কাউন্ট করব। 12, আমি যে 12টা কম্পোজ করে লিখলাম, 12টা কম্পোজ করা না লিখে কি লিখার কোনো উপায় আছে? কিভাবে বলো? আমরা এখানে এটাকে ব্লক করব। দেন এখান থেকে ব্লক করার পরে আমরা হোমে যাওয়ার পরে এখান থেকে অটো নাম্বারে ক্লিক করব। ওকে, তারপরে আবার ঠিক একইভাবে এখান থেকে আমরা এগুলোকে ব্লক করব, করে আবার এখানে আবার আমার নাম্বারে ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখো এই পাশেও 12টা চলে আসে, এই পাশে 12টা চলে আসে। কাউন্টিং করার এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ওয়ে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথম পদ্ধতিটা গেল যে আমরা কিভাবে অতি এখানে ডিফল্ট ভাবে ইনসার্টের মধ্যে ডিফল্ট ভাবে আইকনে যেগুলো দেওয়া আছে সেগুলোর বাইরে যদি আমরা কলাম নিতে চাই তাহলে আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, আমি আরেকটা বিষয় এখানে তোমাদের দেখাই। দেখো এখানে আমাদের আরেকটা কলাম আছে, ড্র কলাম টেবিল। এটার মাধ্যমেও কিন্তু আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। তো এটার মধ্যে টেবিল ক্রিয়েট করতে গেলে তোমার টেবিলগুলো অ্যাকুরেট হবে না। যেমন এখানে ক্লিক করলাম, দেখো এই যে পেন্সিল চলে আসছে একটা, যে এই যে টান দিলাম, ঠিক আছে, এইভাবে টান দিচ্ছি, একটা একটা করে রো হচ্ছে। দেখো এই যে একটা একটা করে রো হচ্ছে। ঠিক আছে, তারপরে এইভাবে টান দিবা, এটা হচ্ছে কলাম। ঠিক আছে, এটা কলাম কলাম হচ্ছে। তো এইভাবে যদি তুমি ক্রিয়েট করো তাহলে তোমার একটা অসুবিধা কি, সবগুলা এই যে রোয়ের ওয়াইড গুলা কিন্তু সমান হচ্ছে না, কলমের ওয়াইড গুলা কিন্তু সমান হচ্ছে না। এই জন্য এটা আমাদের একেবারে মানে এক্সেপশনাল কোনো কাজে বা দেখা যাচ্ছে হয়তো কোনো কারণে প্রয়োজন পড়ে, তখন আমরা এই ড্র টেবিলটাকে ব্যবহার, এই আইকনটাকে ব্যবহার করতে, তাছাড়া তেমন একটা প্রয়োজন পড়ে না। আমরা বিশেষ করে এখান থেকে এটার মাধ্যমেই আমরা নিব, হয় এখান থেকে আমরা নিব অথবা আমরা সরাসরি ইনসার্ট টেবিল থেকে ক্লিক করে আমরা সংখ্যা লিখে দিয়ে আমরা এখান থেকে টেবিল ক্রিয়েট করব। দেখো টেবিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রোসফট ওয়ার্ডের যদি টেবিলে যদি ব্যবহার না থাকে, তুমি প্রতিনিয়ত অফিসে যে তুমি প্রত্যেকটা কাজে ধরা খাবে।
মানে বাংলাদেশের অফিস আদালতে এমন কোনো দিন নাই বা এমন কোনো অফিস আদালত নাই যে যেখানে টেবিলের ব্যবহার হয় না মাইক্রোসফট ওয়ার্ডে। করতেই হবে তোমাকে। এবং এই টেবিলে শুধুমাত্র আমরা এখানে রো কলাম এখানে তৈরি করা মানে যে আমাদের কাজ শেষ তা কিন্তু না। আরো অনেক কাজ আছে। আমি আস্তে আস্তে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছি, ঠিক আছে? সাপোজ আমি এখানে এই কটা এখন নিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে দেখো যেটা আছে যে সিলেক্ট সিলেক্ট সেল কলাম রো অ্যান্ড টেবিল। মানে এবার আমরা আসি এখানে, দেখো আমরা যখন এই টেবিলে ক্লিক করছি, আমরা যখন একটা টেবিল তৈরি করছি তখন কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু অতিরিক্ত দুইটা ট্যাব সৃষ্টি হয়েছে। কি কি বলো তো স্ক্রিনের দিক তাকিয়ে? ডিজাইন একটা, এই একটা ডিজাইন আর একটা লেআউট, দুইটা অতিরিক্ত ট্যাব আছে এবং এই দুইটা ট্যাবই হচ্ছে এই টেবিলের জন্য। এই এই ট্যাব দুইটা যখন তুমি টেবিলের মধ্যে অবস্থান করবে তখন এটা কিন্তু শো করবে, আর যখনই টেবিলের বাইরে যে ফাঁকা অংশে ক্লিক করবে দেখো ভ্যানিশ হয়ে গেল। আবার টেবিলের মধ্যে ক্লিক করলো অটোমেটিক চলে আসবে। অনেক সময় আমরা এই জানি যে একটা টেবিল তৈরি করার পর সেই টেবিলটাকে যদি আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো ফরম্যাট করতে চাই তাহলে আমাদের এই দুইটা ট্যাব হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে, ডিজাইন আর লেআউট। অনেক সময় অনেকে খুঁজে পায় না, বাইরে ক্লিক করছে করে এখানে খুঁজছে। অ্যাড ইনের পরে আমি যত তাকে হয়তো মোবাইলে বলছি যে অ্যাড ইনসের পরে দেখো দুইটা তোমার ডিজাইন আর লেআউট ট্যাব আছে, আমরা খুঁজেই পাবে না। যদি কারসর যদি বাইরে থাকে, আমি যদি সারাদিন ওকে ফোনে বলি বা ওকে যদি হাজারবার আমি বলি তাহলে ও কিন্তু খুঁজেই পাবে না। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে টেবিলের অতিরিক্ত দুইটা ট্যাব আমরা তখনই পাবো যখন আমার এই টেবিলের যে কোনো একটা সেলের মধ্যে যদি কারসর থাকে তাহলেই আমি এটাকে ডিসপ্লেটা দেখতে পাবো। এবার আমরা আসি প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি। ডিজাইনের যখনই ক্লিক করলাম, এই যে এখানে আমরা, এটা হচ্ছে কার রিবন, এই রিবনটা কার? ডিজাইনের রিবন। এখন আমরা এখানে দেখো ডিফল্ট ভাবে এখানে প্রথমে যেটা টেবিল এন্ড স্টাইল অপশন, এখানে যে তিনটা সিলেক্ট করা আছে এই তিনটাই থাকবে, এগুলো না হাত দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এবার আমরা আসি সেকেন্ড গ্রুপ যেটা হচ্ছে টেবিল স্টাইল। টেবিল স্টাইলে ক্লিক করলে কি হবে, এখানে দেখো তুমি ক্লিক করে আরো মাল্টিপল কিছু স্টাইল পাবা। অর্থাৎ এখানে তুমি এখানে যখন একটা টেবিল করেছে একেবারে সিম্পল একটা টেবিল ক্রিয়েট হয়েছে। এখন তুমি যদি মনে করো এটাকে আমি একটু ডিজাইন করবো, ঠিক আছে? ডিফল্ট এখানে কিছু মাইক্রোসফট অফিসের কিছু ডিফল্ট টেবিল আছে, এটাকে সিলেক্ট করে তুমি যদি মনে করো যে আমি এটাকে এর মতো ডিজাইন করবো, তাহলে প্রথমে কি করবো, টেবিলটাকে ব্লক করে নিয়ে তোমার এই পুরো টেবিলটাকে ব্লক করবো, করে এখান থেকে তোমার ইচ্ছা মতো যেই ডিজাইনটা পছন্দ হয় সেটার উপরে ক্লিক করবো, অটোমেটিক সেই ডিজাইনে এটা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি যখন যেটা ধরছি অটোমেটিক হয়ে যাচ্ছে না, অটোমেটিক সেই রকম ডিজাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা কয়েকটা ঘর নিতে পারো তুমি, এই যে লাস্টের ঘরে কার্সর রেখে ট্যাব দাও, অটোমেটিক বেড়ে যাবে, যে ট্যাব চেপে ধরে থাকো অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে? পরবর্তীকালে বৃদ্ধি করার জন্য আমাদেরকে ইনসার্ট আবার ওই টেবিলে যাওয়ার দরকার না, আমরা জাস্ট ওই ট্যাব কি চেপে ধরবো, অটোমেটিক রো কলাম দুটাই বৃদ্ধি পাবে। তাহলে আমাদের স্টাইল, টেবিল স্টাইলের বিষয়টা জানা গেল যে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো স্বাধীন মতো বলবো না, এখানে এখানে ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া আছে সেই ডিজাইনটাই আমরা নিতে পারবো। আর যদি আমরা মনে করি যে না এটা আমরা আমাদের মতো করে সাজাবো রং দিয়ে, তাহলে তারও ব্যবস্থা আছে, ঠিক আছে? যে আমার এখানে টেমপ্লেট যেগুলো আছে বা এখানে তোমার হচ্ছে ডেমো যেগুলো আছে সেগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি আমার মতো করে নিব একটা, তাহলে তুমি সেটাও করতে পারো। যেমন এখানে দেখা যাচ্ছে গ্রিন কালার দিয়েছে, লাইট গ্রিন, তুমি এটা না নিয়ে অন্য কোনো কালার নিতে চাচ্ছ, সেটা তুমি এখান থেকে দিতে পারো। যেমন এখানে যদি ক্লিক করি, করে এখান থেকে আমি একটা যদি কালার দিই, তারপর সেটা যাবে এই গ্রিনের, এটার পরিবর্তে আমি এখান থেকে অন্য কোনো কালার সেটিং আসলাম, এখান থেকে আমি এই কালারটা দিলাম, পরেরটায় গেলাম এখানে আরেকটা ডিফারেন্ট কালার দিলাম, ঠিক আছে? এখানে আরেকটা ডিফারেন্ট, তারপরটা আসলাম এখানে আরেকটা ডিফারেন্ট কালার। এইভাবে আমরা আমাদের মতো করেও সাজিয়ে নিতে পারি। যদি আমার কাজটা অবশ্যই কালারফুল আউটপুট দিতে হবে তখন আমি এগুলো রংচং করবো। আর যদি আমার ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টার থাকে, আমি এখানে যতই রংচং করি আমার কি কালার প্রিন্ট বাড়াবে? বাড়াবে না। দেখা যাচ্ছে তুমি অনেকে কিন্তু অনেক সময় অনেকে এটা ভুল করে যে আমি এত সুন্দর করে কালার করলাম, প্রিন্ট বাড়াচ্ছে সাদা কালার, আর তোমার প্রিন্টার তো সাদা কালো, মানে ওর মধ্যে কালারের কোনো অপশনই নেই, তাহলে বের হবে কি করে? কালার কাজ করলে অবশ্যই কালার প্রিন্টার থাকা লাগবে, তাহলে তোমার কালার আউটপুট পাবা। আচ্ছা, তাহলে আমাদের এখানে টেমপ্লেটে ডিফল্ট যেগুলা স্টাইল আছে সেগুলো সম্পর্কে আমাদের জানা হলো। এরপর আমাদের একটা সেটিং, অলরেডি তোমাদেরকে সেটিং আমি বলে ফেললাম। সেটিং এর কাজ কি, যে নির্দিষ্ট কোনো কালার তুমি যদি সেলের মধ্যে দিতে চাও তাহলে তোমাকে এগুলা সেখান থেকে তুমি এভাবে নিতে পারো। একটা জিনিস, আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই, আমরা একটা টেবিল তৈরি করছি, আমরা বললাম যে একটা টেবিলের উপাদান তিনটি, একটা হচ্ছে রো, কলাম আর সেল। এখন রো, কলাম, সেল বলতে কোনগুলো বোঝায়? রো কোনটা, কলাম কোনটা, সেল কোনটা, এটা কি আমরা জানা আছে বা জানি আমরা কেউ? আমরা দেখো যখন এই যে এইভাবে যখন দেখব তখন এটা হচ্ছে একটা রো, লেফট টু রাইট এটা হচ্ছে রো, বাংলা খাতা যেরকম দেখায়। তারপর আমরা যখন এইভাবে দেখব তখন এটা হচ্ছে একটা কলাম,
আর নির্দিষ্ট এরকম একটা ঘর, যে কোনো একটা ঘরকে যদি বলা হয় এই ঘরটা, তাহলে এটা হচ্ছে সেল। ঠিক আছে, এই রো কলাম সেল এই তিনটার সাথে যদি পরিচিত না হয়, পরবর্তী কাজগুলো করতে তোমার কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমাদের রো কলাম সেল কোনটা, আর টেবিল তাহলে কি করে, এই সব কিছু মিলিয়ে পূর্ণাঙ্গ হচ্ছে একটা টেবিল, পুরোটাই হচ্ছে একটা টেবিল আর কি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি বর্ডার। দেখো এই সেম আইকনটা আমাদের হোম ট্যাবে এখানেও আছে, কিন্তু এই যে এখানেও আছে, আবার এখানে কালারের অপশনও আছে হোম ট্যাবে, আবার আমরা ডিজাইনে যেও পাচ্ছি। কেউ যদি মনে করো যে আমি এখান থেকে এই দুইটার কাজ সারবো, সেও করতে পারবে, আবার যদি মনে করো ডিজাইনে যে আমি এখান থেকে এই দুইটা ব্যবহার করবো, সেটাও করতে। আমরা আসি এই, আমি এখান থেকে এটার ব্যবহার দেখানোর জন্য আমি এখান থেকে একটা সিঙ্গেল একটা রো নিলাম। দেখো এটাকে সিলেক্ট করে একটু বড় করে নিচ্ছি, কাজ তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটাকে একটু বড় করে দেখাচ্ছি। ঠিক আছে, বড় করলাম। দেখো এখানে বর্ডার, বর্ডারে কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে বর্ডার, এখানে বটম বর্ডার, তারপরে বলা হচ্ছে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, তারপরে আউটলাইন, আউটসাইড বর্ডার, তারপরে ইনসাইড বর্ডার, তারপরে এখানে তোমার ইনসাইড হরিজন্টাল বর্ডার, তারপরে এখানে তোমার হচ্ছে ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, তারপর ডায়াগোনাল বর্ডার, ডায়াগোনাল আপ বর্ডার, ডায়াগোনাল ডাউন বর্ডার। ঠিক আছে, এগুলোর মানে কি, এগুলো দিয়ে কি হয় আমরা একটা একটা করে দেখি। দেখো আমার এই যে এইটার এখন এখানে যে টেবিলটা বা যে সেলটা, আমরা নির্দিষ্ট যেহেতু এটা একটা ঘর, এটা আমরা সেল বলবো, তাই না, সিঙ্গেল একটা ঘর কি সেল না, এই সেলের কি চারিদিকেই তো বর্ডার আছে, তাই না। এখন তুমি যদি মনে করো যে কোনো এক সাইডের বর্ডার আমি রাখবো না, যেখান থেকে রাখতে চাও না সেখানে তুমি এখানে ক্লিক করো। বটম মানে কি, বটম মানে নিচে, আর টপ লেফট রাইট তো জানি আমরা। ঠিক আছে, আবার কখনো কখনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বটম না থেকে দেখা যাচ্ছে বটম আর টপ না থেকে আব আর বিলো হতে পারে, আপ বিলো, তাই না। 10 দিকের নাম জানো, আমাদের দিক কয়টা, আমাদের দিক কয়টা বলতো, কি 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 বলতো দেখি, কে বলতে পারবে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই চারটাই আমরা জানি। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঈশান বায়ু অগ্নি নৈরত ঊর্ধ্ব আদ্য, 10টা। ঠিক আছে, 10টা দিক আছে। এগুলা জিওগ্রাফিতে পড়নি, ক্লাস 9-10-এ, ক্লাস 9-10-এ জিওগ্রাফি ছিল না, ও হাফ সিলেবাস ব্যাস। আচ্ছা আচ্ছা, হতে পারে তোমাদের হাফ সিলেবাস। আমরা 10টার দিকে নাম জানি না, এটা আমাদের জন্য কিন্তু আনন্দের বিষয় না, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। হ্যাঁ, আমরা ভৌগোলিক সীমাবদ্ধতার মধ্যে অবস্থান করছি, বাট আমরা কিন্তু 10টার দিকের নাম জানি না। ঠিক আছে, তাহলে দেখো আমরা আমরা একটু অন্য লাইনে চলে গেছি। যাই হোক, অনেক সময় অনেক কিছু বোঝানোর স্বার্থে দেখা যাচ্ছে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়ে যায়। হ্যাঁ, তোমরা আবার মনে করো না যে বাড়তি কথা বলছি। হ্যাঁ, কারণ এটা আমাদের জানার বিষয় অবশ্যই, তাই না। তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তোমরাও বলতে পারো। আমরা যেখানে ছিলাম, যে আমাদের এখান থেকে যদি আমরা নিচের বর্ডারটাকে ভ্যানিশ করে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে হচ্ছে বটমে ক্লিক করবো। দেখো নিচের বর্ডার কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, কালো দাগ আছে নাই, কালো। এখন এখন কালো স্পষ্ট দাগটা আমরা এটাকে আরেকটু মোটা করি, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে, তাই না। দাগটাকে একটু মোটা করে দিই। ঠিক আছে, এই আমরা কত পিটি করব, 4 পিটি করে দিলাম সাপোজ ধরো। ঠিক আছে, এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা, এখন আমরা ডাউনে ক্লিক, বর্ডারে ক্লিক করলাম, দেখো নিচেরটা ভ্যানিশ হয়ে গেছে। এবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দাগটা ভ্যানিশ হয়ে যায়। এখন যে দাগটা দেখা যাচ্ছে এইটা কিন্তু অলওয়েজ থাকবে। এই দাগ কিন্তু কেন দেখা যাচ্ছে, দেখা যায় মাইক্রোসফট কোম্পানি যখন এই সফটওয়্যারটা ডেভেলপ করেছে, তাদের যে প্রোগ্রামরা কিন্তু একটা সফটওয়্যার যখন ডেভেলপ করা হয়, তখন কিন্তু তার মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু চিন্তা ভাবনা করে করা হয়। মানে ইউজারের পুরো মাইন্ডটাকে তারা এখানে সেট আপ করার চেষ্টা করে। যেমন এই দাগটা যদি এখান থেকে ভ্যানিশ হয়ে যেত কোনো কারণে, তাহলে কি আমাদের বোঝার ক্ষমতা ছিল যে এই চতুর্ভুজটার শেষ প্রান্ত কোনটা, বুঝতে পারতাম এখানে। দেখো এটা আমরা এই যে প্রিন্ট প্রিভিউতে চলে যাচ্ছি একটু, এই যে প্রিন্ট প্রিভিউতে দেখো, এই যে প্রিন্ট প্রিভিউতে যে অবস্থা আছে, যদি আমরা দাগটা তুলে দেওয়ার পরে এরকম দেখতে পেতাম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যেটা শেষ প্রান্ত কোথায়। যার কারণে ওখানে একটা অস্পষ্ট একটা দাগ এখানে সবসময় অলওয়েজ থাকবে, বাট এটা কিন্তু গ্রিড না, নন গ্রিড। ঠিক আছে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখলাম না, নান একটা বর্ডার অপশন ছিল না, নান আর ফিল। ঠিক আছে, ফিল ছিল একটা, আর একটা নান ছিল, বর্ডার স্টক, স্টক নান করা। তো এই স্টক নান করার পরে এখানে আমরা ইলাস্ট্রেটরে স্টক নান করলে কিন্তু কিছুই দেখতে পাবো না, এই যে প্রিন্ট প্রিভিউর মতো এরকম। এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের এখানে একটা অ্যাডভান্টেজ আছে, এখানে দেখতে পাবা তুমি যে তোমার কোথায় শেষ হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি আবার এখান থেকে বলি টপের বর্ডার রাখবো না, তাহলে আমরা এখান থেকে টপকে ভ্যানিশ করবো। আবার যদি মনে করি আমরা এখান থেকে দেখা যাচ্ছে লেফটের বর্ডার রাখবো না, আবার যদি মনে করি আমরা রাইটের বর্ডার রাখবো না, এইভাবে ভ্যানিশ করে দিতে পারবো। ঠিক আছে, আবার যদি আমরা এখান থেকে অল বর্ডার করে দিই, সব চলে আসবে। ঠিক আছে,
আবার যদি আমরা যদি একবারই এখান থেকে ক্লিক করি নো বর্ডার, তাহলে একবারই ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, সেই ব্যবস্থাও আছে, কারণ আমাদের এখানে সিঙ্গেল ভাবেও রাখা হয়েছে, আবার এক ক্লিকেও ইনসাইড আউটসাইড দুটাকে নিয়ে আসার ব্যবস্থা আছে। তারপরে এখানে ধরো এইটা আউটসাইড বর্ডার বলতে এখানে কি বোঝাচ্ছে, যেমন আমরা এখানে আরো কয়েকটা টেবিল নিই, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে এখানে, ঠিক আছে? ফর এক্সাম্পল হিসেবে আমি এখানে 4টা টেবিল নিলাম, ধরো এখানে নিলাম। এখন এটাকে একটু ছোট করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমি এখানে গিয়ে যদি ক্লিক করি আউটসাইড বর্ডার, তাহলে কোন সাইডের বর্ডার গুলো আউট হবে বলো তো দেখি? এই টেবিলটার কোন দিকের বর্ডার গুলো ভ্যানিশ হবে? সাইড দিয়ে। আমরা এখানে আউটসাইড বর্ডার, দেখো এই যে সাইডের বর্ডার গুলো চলে গেল, আউটসাইড চলে গেছে, ইনসাইড থেকে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার এখানে রাখলাম, রাখার পরে এবার যদি আমরা মনে করি যে আউটসাইড থাকবে, ইনসাইড থাকবে না, তাহলে আমরা এখানে এই যে ইনসাইড গিয়ে ক্লিক করব। ইনসাইড একবার ক্লিক করলে আসবে, একবার ক্লিক করলে ভ্যানিশ হবে, ঠিক আছে? এখন শুধু চতুর্ভুজটা থেকে গেল। তো আমরা এইভাবে এখানে যতগুলো বর্ডার আছে আমাদের এখানে, প্রত্যেকটা বর্ডার আমরা এইভাবে খালি আমি এখান থেকে আর একটা দেখাই, শুধুমাত্র এই যে ডায়াগোনাল এখানে ডাউন বর্ডার, দেখো এই যে ডায়াগোনাল ডাউন হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম হবে এই যে কর্নার। আবার এখানে যদি আমরা এরকম একটা দিই ডায়াগোনাল আপ বর্ডার, তাহলে এটা হবে এরকম, ঠিক আছে? আপ এন্ড ডাউন, ঠিক আছে? একই একই সেলের মধ্যে যদি আবার দুইটাকে ইউজ করি, তাহলে কি হবে? একটা ক্রস হয়ে যাবে। এই যে এর মধ্যে একই সেলের মধ্যে দুইটা ইউজ করলে এরকম ক্রস হয়ে যাবে। হয়তো মনে করবে এটা ক্রস করা, এটা যতই মোছার চেষ্টা করে মুছবে না, তুলতে হলে তোমাকে এখান থেকেই তুলতে হবে। এটাও কিন্তু আমাদের কাজে লাগে। মাঝখানে তোমাদের একটা মডেল টেস্ট নিব আমি, তার মধ্যে এই টেবিলের একটা ফরম্যাট আছে। তাহলে এখান থেকে আমাদের এই কয়টা বিষয় জানলে যথেষ্ট। এবার আমরা আসি, এখান থেকে হচ্ছে তোমার যেটা দেখালাম, এটা হচ্ছে কি লাইন স্টাইল, অর্থাৎ এই যে তোমার টেবিলগুলো তুমি তৈরি করেছো, মানে টেবিলের লাইনের স্টাইলটা তোমার কেমন হবে, লাইন স্টাইলটা কেমন হবে। এখানে ক্লিক করে দেখো অনেকগুলো স্টাইল। এখন তুমি যদি মনে করো যে এই পুরো বর্ডারটাকে আমি এরকম ডট বা ড্যাশ দিয়ে সাজাবো, ঠিক আছে? তাহলে এটাকে কি করবো? এখন ড্যাশ ক্লিক করলে করে যে টান দাও, দেখো ড্যাশের মতো হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখান থেকে ড্যাশ ড্যাশ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, ডায়াগোনাল আপ হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। এদিকে যখন যেদিকে ক্লিক করছি সেটা আমরা একটু ইয়াতে চলে যাই, প্রিন্ট প্রিভিউতে চলে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা। আমরা একটু প্রিন্ট প্রিভিউতে চলে গেলাম, এই যে দেখো এই সাইড দিয়ে দেখো যে এরকম অসংখ্য এখানে ডিজাইন আছে। আমরা এখান থেকে যখন যে ডিজাইন, এমনও হতে পারে তুমি যদি এখান থেকে পুরোটা সিলেক্ট করো, করে এখান থেকে যে ডিজাইনটা তোমার চুজ করবা সেই ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করবে, যেমন ত্রিপল স্টক এখানে। তারপর আরো আছে, দেখো এখানে যে স্টাইল আছে, ঠিক আছে? স্টাইল চুজ করলে স্টাইলটা আবার কতটুকু মোটা বা চিকন হবে, দেখো পিটি, এটা একটা স্টাইল আছে। যেমন এখান থেকে আমরা যদি এইটা সিলেক্ট করি, দেখো এটার আবার এটারও একটা স্টাইল আছে। আমরা যদি এখান থেকে সাপোজ এইটা সিলেক্ট করি, এটার আবার কয়েকটা স্টাইল আছে, এই যে দেখো 3-4 পিটি, তারপরে 1.5 পিটি, তারপরে 2.5 পিটি, তারপরে 3 পিটি, এরকম যে যত মোটা দিবা, যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করবা। করার পরে এখান থেকে কি করবে, একবার ইনসাইডে ক্লিক করো, আর দেখো অল বর্ডারে ক্লিক করে দেখো সব ওইভাবে ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে? ওটার মতো ডিজাইন হয়ে গেছে। তারপরে এখানে দেখো এটাকে যদি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চাও, যেমন ছিল পূর্বে, তাহলে কি করবা? জাস্ট এখানে যে আবার এই যে একেবারে এখানে আমাদের এখানে নো বর্ডার, ঠিক আছে? নো বর্ডার না দিয়ে এখান থেকে আমরা হচ্ছে একটা জাস্ট এইভাবে এটা দিব, সিঙ্গেল দাগটা দিব, আর এখান থেকে আমাদের স্টাইলটা 1 পিটি ছিল। এবার তুমি এটাকে টেবিলটাকে সিলেক্ট করো, টেবিলটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আবার অল বর্ডারে ক্লিক করে দিও, তাহলে দেখো আগের অবস্থায় চলে আসবে। এরপরে এখন যেটা হচ্ছে যে তোমার শামিমের হচ্ছে কালার লাগবে, তাই না? আচ্ছা, কালার দেওয়ার জন্য এখানে কি করো? প্রথমে এখান থেকে কালার চুজ করো, যেই কালারটা তুমি নিতে চাও সেই কালারটাকে চুজ করে, তারপর কত স্টাইলের এটা মোটা নিতে চাও সেটাকে চুজ করো। করার পরে এখানে আমরা টেবিলটাকে ব্লক করে জাস্ট এখানে একটা ক্লিক করো, তাহলে তোমার কালার হয়ে যাবে। এবং তুমি যদি মনে করো ইন্ডিভিজুয়ালি কালার দেবো, সেটাও নিতে পারো। তুমি এখান থেকে আরেকটা রেড কালার সিলেক্ট করলাম, ঠিক আছে? বা এই কালারটা দিয়ে তুমি ট্যাবটা তুমি এরকম রাখতে চাচ্ছ, টাইটেলটা এরকম রাখতে চাচ্ছ, ঠিক আছে? তখন এইভাবে তুমি এটাকে সুন্দরভাবে সাইজ করো। বা আমি এটাকে একবারেও করতে পারতাম, এইভাবে পেন্সিল দিয়ে না করে আমি যদি এটাকে সরাসরি তোমার হচ্ছে এখানে সিলেক্ট করি, এটাকে এইভাবে সিলেক্ট করে একবার ইনসাইড বর্ডারে ক্লিক করে, তাহলে একবারই হয়ে যাবে, পেন্সিল দিয়ে যদি করতে না চাও। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে কি, এটা তো আমরা দেখলাম অলরেডি পেন্সিলের কাজ কি। আর এটা হচ্ছে ইরেজার। যদি মনে করো এখানে আমি এই মাঝখানের দাগগুলো রাখবো না, দেখো এই মাঝখানের দাগগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাঝখানে এগুলো রাখবো না, এভাবে ভ্যানিশ হয়। তারপর তুমি যদি মনে করো এখান থেকে এটা রাখবো না, দেখো ভ্যানিশ হয়ে গেল। এইভাবে তুমি ইরেজার দিয়ে মুছেও ফেলতে পারো। তাহলে আমাদের এখানে ডিজাইন
ট্যাবের অধীনে যে সমস্ত টেবিলগুলো ছিল আমাদের সেগুলোর ব্যবহার দেখা কমপ্লিট হলো। এরপর আমরা দেখি পরবর্তী যেটা আছে সেটার ব্যবহারটা একটু দেখি। লেআউটে আসো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো লেআউটে এসে প্রথমে আমরা এখানে দেখো এবার একটা জিনিসগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো। আমি যেগুলো বলছি সবই কিন্তু লেকচার শিটে লেখা আছে। আমি লেকচার শিট তোমাদের পুরো পয়েন্টগুলো আর বলছি না, তোমরা মিলিয়ে নিও। যেমন এখানে প্রথমেই আছে সিলেক্ট। সিলেক্টের মধ্যে কি আছে? সিলেক্ট সেল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো, সিলেক্ট হচ্ছে টেবিল। আমরা এগুলো বোঝার সুবিধার্থে আমরা একটু নাম্বারিং করে নিই। নাম্বার 1 2 3 4 5 6 7, ঠিক আছে? আমরা সাপোজ সেখানে কার্সারটা রাখলাম। এখন যদি আমরা এখানে যে সিলেক্ট সেল, এখন যদি সিলেক্ট সেলে ক্লিক করি তাহলে আমার কয় নাম্বার সেলটা সিলেক্ট হবে বলো তো? কত নম্বরে কার্সর রেখেছি খেয়াল করেছো? 5 নম্বরে রেখে আসছি আমি। এই যে 5 নম্বর সিলেক্ট করব। তারপরে তোমার মনে করে এখানে আমার এটা হচ্ছে 2, এটা দিলাম 3। এখন এখানে এসে আমি সিলেক্ট করলাম সিলেক্ট কলাম, ঠিক আছে? বা এখানে কার্সর রেখে আমি যদি এখন বলে দিই সিলেক্ট কলাম, তাহলে আমার কয় নম্বর কলাম সিলেক্ট হবে? 3 নম্বরে, শুধু 3 নম্বর কলামটাই সিলেক্ট হলো। ঠিক একইভাবে আমি যদি এখানে মনে করো এবারে এসে বলি যে সিলেক্ট রো, তাহলে কয় নম্বর রো হবে? 2 নম্বর। এই যে 2 নম্বর রোটা ব্লক হলো। যদি কারো এইভাবে মাউস দিয়ে ব্লক করতে অসুবিধা হয় নতুন ইউজারদের, তারা এখান থেকে এই হেল্পটা নিতে পারে। তাছাড়া আমরা মাউস দিয়েই করতে পারি। এইভাবে টান দিলে এটা ব্লক হবে, এইভাবে টান দিলে এটা ব্লক হবে। নির্দিষ্ট একটা সেলকে সিলেক্ট করার জন্য এই যে যখন দাগের উপর পয়েন্টার নিয়ে যাবে কোনো একটা ব্ল্যাক অ্যারো শো করবে। দেখো ছোট্ট একটা অ্যারো শো করছে না? এই অবস্থায় ক্লিক করলে শুধু সেল সিলেক্ট হবে। যদি মাউস এটা ছাড়া হেল্প নেয়। আর এটা হচ্ছে সিলেক্ট টেবিল, তার মানে পুরো টেবিলটাই ব্লক হবে। পুরো টেবিলকে ব্লক করার আরো একটা অপশন আছে। দেখো এই পুরো টেবিলটার চারিদিকে তাকালে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? একেবারে চারি কর্নার ঘুরে আসো তো, দেখো তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? এদিক থেকে শুরু করে এই কর্নার থেকে কর্নার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে কর্নারে একটা প্লাসের মতো চিহ্ন দেখাচ্ছে, আর এই কর্নারে দেখো একটা ছোট্ট আমাদের নোট পয়েন্ট দেখা যাচ্ছে। দুইটারই কাজ আছে কিন্তু। যেমন এখানে যদি ক্লিক করি পুরো টেবিল ব্লক হবে, আর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে রেশিও আকারে টেবিলটা ছোট হবে এবং বড় হবে। এই এটা যতটুকু ওয়াইড হাইট, এটারও ঠিক ততটুকু ওয়াইড হাইট, 3-এরও ঠিক একই পরিমাণে ওয়াইড হাইট। আবার এটা ধরে যদি টান দিই একই সম পরিমাণে সব সমান ছোট বড় হবে। এই মাঝখানে আচ্ছা ধরো এই টেবিলটা তুমি এরকম রাখছো, এখন দেখছো যে তুমি এই ছোট টেবিলটাই থাকবে বাট আমার মিডিল পয়েন্টে থাকবে। এই জিনিসটা অনেক সময় অনেকে পারে না, অনেকে 2 নম্বরের পদ্ধতি অবলম্বন করে। তা আসলে এটা একটা রাইট ওয়ে আছে, সেটা হচ্ছে কি যে এইটার উপরে মাউসের উপরে তুমি একটা রাইট বাটন ক্লিক করবে, করার পরে এখান থেকে তোমার সরাসরি তুমি দেখো টেবিল প্রপার্টি আসার পরে দেখো টেবিল প্রপার্টির যে আইকনটা আমাদের আছে এখানে আছে, যে জাস্ট এখানে তুমি সেন্টারে ক্লিক করো, তাহলে পুরো বডিটাই সেন্টারে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ, নিচে নামাতে হলে তুমি উপরে যে কার্সর রাখো, রাখার পর দেখো এখানে কার্সর রেখে আমি যদি ইন্টার দিই ওই সেলটা বড় হচ্ছে, টেবিলটা কিন্তু নামছে না। তাহলে কি করবা? এখান থেকে তুমি জাস্ট এই যে স্ক্রিপ্ট সেল এখানে একটা ক্লিক করবে, যে গ্যাপ হলো না একটা, এবার ইন্টার দিয়ে নিচে নামে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে টেবিল আমরা এইভাবে নামিয়ে নিলাম। তারপরে আমাদের আরো অপশন আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। ঠিক একইভাবে এটাকে আবার এই পুরো টেবিলটাকে লেফটে নিতে পারো, রাইটও নিতে পারো, সেন্টারও নিতে পারো, একই প্রপার্টিস থেকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের এখানে দেখো এই যে আমি যে প্রপার্টিসটা ক্লিক করলাম রাইট বাটনগুলো, সেটা এখানেও পাবা, একই জিনিস সেম। ঠিক আছে? এখান থেকেও নিতে পারো। এবার আমরা আসি ডিলিট। দেখো ডিলিটের কাজ কি? ঠিক আছে, ডিলিটের কি কাজ এটা আমরা একটু দেখে নিই। আমরা এখান থেকে যদি ডিলিট করতে চাই কোনো টেবিল বা রো বা সেলকে যদি ডিলিট করতে চাই তাহলে কিভাবে করব সেটা আমরা একটু দেখে নিই। ধরো আমি এখন 9 নম্বরটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। এখানে প্রথমে কি আছে একটু দেখে নিই। প্রথমে আছে আমাদের ডিলিট সেল। ধরো আমি এই 7 নম্বর এই 7 কলামের এই লাস্টের এই সেলটাকে ডিলিট করতে যাচ্ছি, তাহলে এখান থেকে ডিলিট সেল দিয়ে যেই মেসেজটা আসছে জাস্ট খালি ওকে বাটনে ক্লিক করতে হবে, যেখান থেকে একটা সেল মুছে গেল। ঠিক আছে? আচ্ছা, আনডু করে আমি আগের অবস্থায় নিলাম। তারপরে এখানে ডিলিট কলাম, এখন যদি ডিলিট এখানে ক্লিক করে তাহলে কয় নম্বর কলাম মুছবে? 7 নম্বর কলাম মুছে গেল। তারপরে আমার এখানে আছে কি ডিলিট রো। আমি যদি এখন এখানে এই উপরেই রাখলাম, ধরো রাখার পরে এখানে ডিলিট রোতে ক্লিক করলে ডিলিট রো মুছে গেল। দেখো পুরো রোটা মুছে গেছে। ঠিক আছে? তারপর ডিলিট টেবিল, পুরো টেবিলটাই মুছে যাবে। এরপরে আমরা আসি এখানে এই যে ইনসার্ট অ্যাবাব। এখন তুমি এখানে দেখো ইনসার্ট অ্যাবাবে এইটা বোঝানোর জন্য আমি একটু এক্সেল থেকে একটা ফাইল ট্রান্সফার করে নিয়ে আসি। ঠিক আছে? ধরো আমি এখান থেকে জাস্ট এই লেখাগুলো লিখবো না বিধায় আমি এখান থেকে টেবিলটাকে কপি করে নিয়ে এসে এখানে বসালাম। ঠিক আছে? আমি যদি এখানে একটা টেবিলটা বানাতে যাই তাহলে অনেক সময় লাগবে, এই জন্য এটা কপি করে নিয়ে আসলাম এক্সেল থেকে। এখান থেকে গ্রিড লাইনগুলো একটু দিয়ে দিই। টেবিলে এসে আমরা এখান থেকে
পুরো গ্রেডগুলোকে দিয়ে দিই, ঠিক আছে? এখান থেকে গ্রেডগুলো দিয়ে গ্রেডগুলোকে নর্মাল করে নিই প্রথমে আমরা এখান থেকে। আর আমাদের কালার ছিল ব্ল্যাক, তারপর এখান থেকে সাইজ ছিল একেবারে নর্মাল, আর এখান থেকে আমরা এটা নর্মাল করে নিলাম। এখন আমরা যে যে জায়গাতে ছিলাম সেখানে চলে আসিলাম। এখন এখানে মনে করো আমার এখানে কোড নাম্বার 1 2 3 4 5 এখানে আছে, দেখা যাচ্ছে কোনো কারণে আমার মাঝখানে এই বাবু নামের যে ব্যক্তি আছে এই চলে যাবে অ্যাকচুয়ালি 2 নম্বর সিরিয়ালে। আমি এটাকে সিরিয়াল নাম্বার করে দিই, তাহলে বসতে সুবিধা হবে, ঠিক আছে? এটাকে আমি অটো সিরিয়াল নাম্বারটা করে দিই, তাহলে চলো। আচ্ছা, এখন এখানে দেখো বা এখানে আরো একটা বিষয় তোমাদের বোঝার সুবিধাতে আমি এটা প্রথমে ম্যানুয়ালি নাম্বার দিলাম, ঠিক আছে? প্রথমে ম্যানুয়ালি নাম্বার দিলাম। ম্যানুয়ালি নাম্বার দিলে কি অসুবিধা আর সুবিধা সেটাও এখানে বুঝতে পারবা, এই জন্য দিলাম। এখন এখানে দেখো কোনো কারণে দেখা যাচ্ছে আমার বাবু এই ব্যক্তি অ্যাকচুয়ালি তার রেজাল্টটা হবে 3-এ, সে থার্ড পজিশনে যাবে। 2 নম্বরে অন্য একজন ব্যক্তি ছিল যারটা এন্ট্রি করাই হয়নি। তাহলে আমি কি করব? এই পুরো টেবিলটাকে মুছে দিয়ে আবার নতুন করে ডাটা এন্ট্রি করবা? তোমার 100 জনের ডাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একজন ব্যক্তির জন্য 99 জনের ডাটা আমি মুছে ফেলবা? তাহলে এটা কি বুদ্ধিমানের পরিচয় হবে? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এনিহাউ এখান থেকে একটা নতুন একটা রো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে বাবু অটোমেটিক নিচে নেমে যাবে আর এই জায়গাতে একটা ব্ল্যাঙ্ক হবে। বা আমি এইটার তাহলে আমাকে কি করবো? এখানে 2 নম্বরে কাজটা দেখে আমি এখানে দেখো ইনসার্ট অ্যাবাব, এই যে একটা এখানে ফাঁকা একটা চলে যাবে। এখন এটা হয়ে যাবে আমার দেখো 2 নম্বর এখানে হয়ে যাবে। এখন এখানে আমি 2 বসালাম। এখন এইখানে 2 বসার দিয়ে কি করছে? পুরো নাম্বার আমাকে আবার চেঞ্জ করতে হচ্ছে। এটা আরেকটা সমস্যা না? তাহলে এই জন্য আমরা এখানে কি করব? এই নাম্বার কখনোই ব্যবহার করব না। যদি কখনো সিরিয়াল নাম্বার বা কোড নাম্বার হয় তখন আমরা এখান থেকে কি করব? সরাসরি এখানে অটো নাম্বার ব্যবহার করব। এখন আমি যদি মনে করো দেখো নাজমার উপরে যদি আরো একজন ব্ল্যাঙ্ক নিতে চাই, তাহলে এখানে অটোমেটিক যদি আমি ব্ল্যাঙ্ক নিই আমার সিরিয়াল কিন্তু ঠিক থেকে যাচ্ছে। তাহলে এটা একটা আমাদের প্লাস পয়েন্ট। একজন এক্সপার্ট কিন্তু কাজ করবে এইভাবে অটো নাম্বার নিয়ে এখানে, আর একজন নন এক্সপার্ট কি করবে? সে হাতে লিখে 50টা একজন ব্যক্তিকে অ্যাড করতে যে সে 49টা নম্বর আবার তাকে কম্পোজ করতে হবে। তো এই কাজটা আমরা কখনোই করবো। এই জন্য টেকনিক্যালি কাজ করতে হবে যে কোন জায়গাতে অটো নাম্বারটা আমার প্রযোজ্য, কোন জায়গাতে প্রযোজ্য না, এটা নিজেকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তাহলে আমি এখানে দ্বিতীয় ব্যক্তির নামটা অ্যাড করে দিতে পারছি। আচ্ছা, এমন হতে পারে তোমার এখানে বেসিক, তারপরে এখানে তোমার হচ্ছে হাউস রেন্ট, বেসিক আছে, তারপরে তোমার মনে করো এখানে আমরা আবার আগের অবস্থায় চলে আসলাম কন্ট্রোল জেড দিয়ে। বেসিকের পরে আমরা এখানে নেমের পরে আমরা চাচ্ছি যে সরাসরি বেসিকে না দিয়ে এই ব্যক্তি নাম তো অনেকজনের হতো, তারপরে তার একটা ফাদার্স নেম থাকবে। এই ব্যক্তি বাবু বা আব্বাস প্রত্যেকের ফাদার্স নেমের একটা কলম থাকবে। এখন আমরা ওটা ভুলবশত নেইনি, এখন ভুলবশত যেহেতু নিইনি তার মাসুল হিসেবে তো গোটা টেবিলকে মুছতে পারবো না। তাহলে এখানে আমরা কিভাবে একটা টেবিল ব্ল্যাঙ্ক নিতে পারি? তাহলে আমরা এখানে কি করব? এখানে এটাকে ব্লক করব, করার পরে আমরা এখান থেকে জাস্ট একটা ইনসার্ট, এখানে আমরা হচ্ছে ইনসার্ট এখানে কিসে ক্লিক করব? আমরা কলামে ক্লিক করব, তাই না? তাহলে আমাদের এখানে ইনসার্ট কলাম করে ইনসার্ট কলাম এখানে হচ্ছে লেফট না রাইটে করব? আমি কলামটা কোন দিকে নিব? লেফটে নিব না রাইটে নিব? যেদিকে নিতে চাই সেই দিকে আমি ক্লিক করব, ঠিক আছে? রাইটে ক্লিক করেছি, যেহেতু আমি এইটাকে ব্লক করছি এটা রাইটে হয়েছে, ঠিক আছে? সেই হিসাবে ঠিক আছে। আমাকে তাহলে ব্লক করতে হবে এইটা, আর না হলে এটা যদি ব্লক করে আমি রাইটে বাম দিকে নিতে চাই তাহলে আমাকে নিতে হবে আমাকে লেফট। তাহলে আমি এখানে একটা পাবো। এখন আমি এখানে ফাদার্স নেম লিখে সবার ফাদার্স নেমটা বসিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে যদি আমার এমন হয় যে 3-এর নিচে আমার একটা ব্ল্যাঙ্ক দরকার, তাহলে কোথায় ক্লিক করবো বলো তো? এই কয়টা আইকনের মধ্যে ইনসার্ট বিলো, এই যে 3-এর নিচে একটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আছি ধরো উপরে একটা টাইটেল বসাবো। এটা কি মানে এই যে এই একটা সিট তুমি এখানে তৈরি করেছো, এটা অ্যাকচুয়ালি কিসের সিট? তার কোনো নাম নাই। আমরা যেমন রেজাল্ট তৈরি করলে উপরে লেখা থাকে রেজাল্ট সিট। আমরা যদি মনে করি যে স্যালারি, যদি বেতন সিট যদি তৈরি, তাহলে উপরে লেখা থাকবে স্যালারি সিট। তো এই সিটটার কোনো নামই নাই, অথবা নামবিহীন একটা সিটের কোনো মূল্য নাই। তাহলে আমরা এখানে যদি একটা টেবিলের মধ্যেই নিতে চাই তাহলে আমরা কি করবো? বা আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সাপোজ ধরো এখানে আমাদের একটা তৈরি করলাম, আর একটা এখানে আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করে আমরা উপরের দিকে একটা অ্যাভাবে একটা রো নিলাম, ঠিক আছে? যেখানে একটা এটাকে আবার মুছে দিলাম, ঠিক আছে? যেটা বৃদ্ধি করেছি সেটাকে আবার ডিলিট করে এখান থেকে ডিলিট কলাম মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট রো। এখন আমি এই জায়গার মধ্যে লিখবো স্যালারি শিট, মানে বেতন শিট। দেখো আমি চাইলে টাইটেল এখানেও লিখে দিতে পারতাম ফাঁকা জায়গা। ফাঁকা জায়গায় লিখে দিলে আমার একটা অসুবিধা কি, আমি প্রতি
পেজে যদি এটাকে রিপিট করতে চাই তাহলে কিন্তু সেই রিপিটটা কিন্তু হবে না। আর এখানে আমি যদি টেবিলের মধ্যে লিখি তাহলে এটা কিন্তু আমি রিপিট করতে পারবো। রিপিট বলতে কি বোঝায় আমি এটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখো আমি যখন প্রথমে এখানে লিখলাম যে স্যালারি শিট, স্যালারি শিট মানে কি আমরা জানি তো নাকি? বেতন শিট, মান্থলি স্যালারি শিট, ধরো মাসিক স্যালারি শিট মানে মাসিক, মান্থলি স্যালারি শিট বলতে প্রতি মাসের বেতনের শিট। এখন এই স্যালারি শিটটা এখানে রাখাটা কি ঠিক হবে না এই পুরা টেবিলটার মাঝখানে রাখলে বেটার হবে? তাহলে পুরা টেবিলটার মাঝখানে যদি রাখতে চাই তাহলে কি করতে হবে? সবগুলো যেটা লিখেছি সেইটা প্লাস ব্ল্যাঙ্ক যতগুলো আছে সবগুলো ব্লক করতে হবে। করার পরে যে মার্জ, দেখো একটা মার্জ এন্ড সেন্টার এই যে চলে আসলো মাঝখানে। চাইলে এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, এখানে একটা হালকা একটা শেডিং দিয়ে দিতে পারি, ঠিক আছে? মানে যেহেতু এটা টপ লাইন বা এটা এটা যে প্রধান টপ, এই জন্য এটা একটা কালার করলাম। তারপর মনে করি এটা হচ্ছে আমার সেকেন্ড হেডিং, স্যালারি শিটের প্রত্যেকটা স্যালারি শিট সেকেন্ড হেডিং, তারপরে এটাকেও একটা আমরা এখান থেকে কালার করলাম, ঠিক আছে? এটা আরেকটা কালার দিলাম এরকম। এটা ফার্স্ট হেডিং, এটা সেকেন্ড হেডিং। এখন আমরা চলে আসি, তাহলে এখানে ধরো আমাদের আছে স্পিল সেল। স্পিল সেলটাকে এটা আমি আলাদা একটা ইয়ে নিয়ে বোঝাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে এখানে এখন কয়টা সেল আছে? এটা কয়টা সেল? কয়টা সেল বা কয়টা রো? একটা রো একটাই সেল। আচ্ছা, রো বললে আমাদের একটা, সেল বললেও একটা, আবার কলম যদি বলে একটা তাও ভুল হবে না। তিনটাই কিন্তু রাইট, কারণ এর ভিতরে আর কিছু নাই, ঠিক আছে? এখন আমরা এটাকে ধরো বলা হলো তুমি এখানে একটা রো নিয়েছো, এটাকে 3 ভাগে ভাগ করো বা 4 ভাগে ভাগ করো বা 2 ভাগে ভাগ করো, তখন কিভাবে ভাগ করবো? এটা দুইটা ওয়েতে আমরা করতে পারি, পেন্সিল দিয়েও করতে পারি। আর পেন্সিল দিয়ে করলে আমাদের মেজারমেন্ট গুলো সমান হবে না। ধরো এখন থেকে তুমি আমরা জানি যে এখানে আমাদের যে পেন্সিল পেয়েছিলাম, আমরা ওই পেন্সিল দিয়ে যদি এখানে একটা টান দিলাম, এখানে একটা টান দিলাম, তিনটাকে আমার সমান হলো? সমান হলো না। আর এই জন্য আমরা পেন্সিল সব ক্ষেত্রে ব্যবহার করব না। লেআউটে এসে আমরা এখানে যদি এই এর মধ্যে কার্সরটা রেখে আমরা যদি এখান থেকে স্পিল সেলে চলে যাই, যাওয়ার পরে দেখো একটা মেসেজ আমাদের বক্স আসলো, স্পিল সেল ডায়লগ বক্স, বলছে নাম্বার অফ কলম 2, অটোমেটিক 2 দিয়েছে, বলছে কম্পিউটার মনে করছে আমি বোধহয় 2 ভাগে ভাগ করব, কিন্তু আমি বলছি না 2 ভাগে না, আমি এটাকে 4 ভাগে বা 5 ভাগে ভাগ করব, দিয়ে 5 দিয়ে দিলাম। আর নাম্বার অফ রো একটাই থাকবে, দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। দেখো প্রত্যেকটা সমান, একটা এক সুত কম বেশি হবে না। আমার প্রতিটা যে সমান তার প্রমাণ হচ্ছে কি, দেখো এখানে ক্লিক করলেও দেখাচ্ছে ওয়াইড 1.33, এখানে ক্লিক করলে 1.33, এখানে ক্লিক করলে 1.3, এখানে ক্লিক করলে 1.3, এখানে ক্লিক করলে 1.3। আমি যে কোনো একটাকে একটু বড় করে দিই, এই যে বড় করে দিলাম। দেখো এবারে এখানে এসে ক্লিক করলে দেখো 1.6, এটা 1.3, এটা 1.3, এটা 1.3, বাট এইটা ছোট আর এইটা ছোট, বড়। তো এইভাবে আমরা চাইলে আবার এরকম ভাবে আমরা বড় ছোটও করতে পারি, ঠিক আছে? এই যে মাঝখানে যখন পয়েন্টার নিয়ে যাবা এই দাগের উপর, তখন দেখবে এইভাবে একটা অ্যারো শো করবে, দুই দিকে দুই মুখে একটা অ্যারো শো করছে। তার মানে তুমি ওই দাগটাকে টেনে ডানেও নিতে পারবা বামেও নিতে পারবা। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন পড়ে যে আমার এত বড় ঘর দরকার নাই, আমার এখানে মাত্র 250 লেখা আছে, তার জন্য আমার এত বড় ঘরের দরকার নাই, আমি এটাকে টেনে ছোট করে দেবো। আরো ছোট করতে পারবে, মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে? মেডিকেল অ্যালাউন্স লিখতে আমার দুই পাশে আরো গ্যাপ আছে না? হ্যাঁ, তাহলে এই গ্যাপগুলোকে আমরা আরো ছোট করবো, তাহলে এটাকে আমি টেনে আরো এইভাবে নিয়ে এসে অ্যাডজাস্ট করে নিতে পারি, আরো অ্যাডজাস্ট করবো। প্রভিডেন্ট ফান্ড, এটাকে আরো ছোট করবে। এভাবে তুমি তোমার সুবিধা মতো সেল গুলার ওয়াইড গুলাকে কম বেশি করে নেবে, এখান থেকেও করতে পারো, আবার এইভাবে টেনেও করে নিতে পারো। তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে কি আছে, অটোফিট, তোমার হচ্ছে উইন্ডো অটোফিট কলম, এখানে যেগুলো আছে। তো আমরা এই যে এটাগুলোকে যদি সিলেক্ট করি, করার পরে আমরা এখানে গিয়ে যদি সাপোজ এখানে ক্লিক করি, দেখো অটোফিট, হ্যাঁ, তাহলে আমার জিনিসটাই যে মানে প্রত্যেকটা জিনিসকে সে তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। দেখো আমার এখানে কোডের জন্য যতটুকু ওয়াইড দরকার সে অ্যাডজাস্ট করে নিয়েছে, নেমের জন্য যতটুকু ওয়ার্ড দরকার সেটা করে, এবং মেডিকেল অ্যালাউন্স দুইটা ওয়ার্ড মিলে তার যতটুকু জায়গা দাম সে এটাকে নিচেরটাকে ফলো করেনি, কিন্তু সে সবসময় হেডিংটাকে ফলো করছে। হেডিংটাকে ফলো করে তার যতটুকু জায়গা দরকার মেডিকেল অ্যালাউন্স লেখার জন্য সে সেটাকে ঠিক করে। আমরা যদি এখানে মনে করি এক কথায় যদি এরকম রেখে দিই, এটাকে যদি মুছে দিই, তাহলে আবার অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। শুধুমাত্র এটা অটোমেটিক অ্যাডজাস্ট হওয়ার একটাই কারণ হলো যে আমি এইটাতে ক্লিক করেছি অটোফিট, এখানে কন্টেন্ট, ঠিক আছে? এইটার কারণে শুধুমাত্র এটা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এই অপশনগুলো ব্যবহার করতে পারি আমাদের কাজের সুবিধার্থে। এরপরে আমাদের আরেকটা জিনিস দেখো, যে আমরা এখানে অনেক সময় টেবিল তৈরি করি, টেবিল তৈরি করার পরে আমরা কখনো কখনো একটা ভুল করে ফেলি, যে ধরো এই টেবিলটাকে আমি এইভাবে এই পেজ পর্যন্ত কভার করলাম, করার পরে এখন এটাকে আমি এইভাবে সমান
অ্যাডজাস্ট করছি, এটাকে অ্যাডজাস্ট করতে যাচ্ছি, তারপরে এটাকে অ্যাডজাস্ট করতে যাচ্ছি, মানে সবগুলো সমান হচ্ছে না। বা আমি টেবিলটাকে বাদ দিয়ে আমি একটা করে দেখাই তোমাদেরকে, এখানে আরো বুঝতে সুবিধা হবে। ধরো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তারপরে এটাকে এখানে টেনে নিয়ে আসলাম। এখন বলা হলো প্রত্যেকটা টেবিলের হাইট ওয়েট সমান করো। আমি এটা একরকম সাইজ আছে, এটা একরকম সাইজ আছে, এটা একরকম, মানে পাঁচটা পাঁচ রকম। আমি পুরো টেবিলটাকে ব্লক করে আমি যদি এখানে বলে দিই ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টলি, বিশেষ ক্ষেত্রে এখানে অটো ফিটে না যেয়ে তুমি যদি এখান থেকে এই কাজটা করে আরো ইজি হবে। ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টলি, দেখো প্রত্যেকটা কলম সমান হয়ে গেল। আবার কোনো কারণে তুমি একটা রোকে, লাস্টের রোটাকে টেনে এত বড় করছো, আবার মাঝখানেরটাকে টেনে বলা হয়েছে প্রত্যেকটা রো এভাবে টেনে সমান করো, ঠিক আছে, প্রত্যেকটা সমান হবে এরকম হাইট। কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু সমান আমরা নাও করতে পারি, অ্যাকুরেট হবে না। তাহলে এখানে কি করতে হবে, আমরা অ্যাকুরেট করার জন্য আমরা এক ক্লিকে যেটা করতে চাই সেটা হচ্ছে যেভাবে করতে পারি, এখানে টেবিলটাকে সিলেক্ট করলাম, করে এখানে দেখো ডিস্ট্রিবিউট রো, এটাতে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে সে যে কোনো একটাকে বেস করে প্রত্যেকটাকে হাইট সমান করে, প্রত্যেকটা সমান করে নিয়েছে। আমাদের প্রত্যেকটা আর এইভাবে টেনে টেনে ছোট বড় করা লাগলো না, এইভাবে টেনে টেনে সমান করার দরকার হলো না, ঠিক আছে। অটোমেটিক সে অ্যাডজাস্ট করে। আমাদের অনেক সময় কাজ করতে যে রো কিন্তু অটো হয়ে যায়। তবে এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে আমরা অনেক সময় ভুল করি কি, যে প্রত্যেকটা রো সমান করতে যায়, সাপোজ মনে করে এখানে দুইটা আমি ইন্টার মেরে ফেলেছি, ঠিক আছে, এরকম। এখন যদি আমি এখানে এটা কত নম্বর রো, আমি এটাতে এই করে একটু মার্ক করে রাখি, এটা হচ্ছে তোমার 1 1 2 3 4 5, ঠিক আছে, এটা 5 নম্বর। দেখো এখানে 5 নম্বরের কোন একটা জায়গাতে আমি একটা ইন্টার মারছি। এখন আমি যদি এটাকে বলি সিলেক্ট করে, যদি বলি একে যে ডিস্ট্রিবিউট রো, প্রত্যেকটা রোকে সমান করে দাও, দেখো এখানে এইটা দুইটা রো এর সমানই হয়েছে, আরো একটা ইন্টার মারি, তাহলে বুঝলাম। এবার যদি আমি এখান থেকে বলি যে প্রত্যেকটাকে সমান করো, এই একটাকে বেস করে যেটাতে ইন্টার মারছি সেটাকে বেস করে বাকিগুলোকে সে সমান, ঠিক আছে। আবার তুমি এইটাকে ধরো এখানে ইন্টার মারা নাই, ঠিক আছে, এই 1 নম্বর রোতে ইন্টার মানে, এটাকে বলা হলো তুমি ছোট করো, এখানে সুন্দর পয়েন্টার নিয়ে যেভাবে টেনে ছোট করে দিলাম। এখন যদি তোমাকে বলা হয় 5 নম্বরটাকে ছোট করো, 5 নম্বরকে টেনে নিয়ে যেভাবে সারাদিন যদি টানো, এটা ছোট হবে না। কেন হচ্ছে না? এই মাঝখানে ইন্টার দিয়েছে, কারণ এই ইন্টার মানলে সে তার নিজের মতো একটা স্পেস তৈরি করে রাখে। এখানে ছোট করার একটাই বুদ্ধি কি, এখানে এটাকে ডিলিট দিয়ে মুছে দিতে, ইন্টারের স্পেসটা মুছে দিয়ে ছোট করতে। তাহলে আমাদের এখানে এটা গেল, আমাদের আর কয়েকটা আছে, আমরা এটাকে শেষ করে দেবো। এবার আমরা আসি এখানে, দেখো যেমন আমরা এখানে এটাকে এইভাবে নিয়ে আসলাম, হেডিংটাকে, হেডিং আর সিট এই দুটাকে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। আমরা এখানে জানি, আমি এখানে দেখলাম এখানে ইমাম ট্রেনিং একাডেমি, এইটাকে আমরা যদি লেফট রাইট সেন্টার করতে চাই, তাহলে আমরা কিন্তু এই যে হোমের অধীনে যে রিবনটা আছে প্যারাগ্রাফ, এখান থেকে আমরা করতে পারবো, সেন্টার করলাম, লেফট করলাম, আবার রাইট করলাম, লেফট করলাম। কিন্তু এখান থেকেও আমরা কি করতে পারবো, এটাকেও লেফট করতে পারবো, তারপর রাইট করতে পারবো, সেন্টার করতে পারবো। বাট এই যে উপর আর নিচ, এটার মাঝখানে এখানে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। এখান থেকে যদি করি, তাহলে আমাদের টেবিলের জন্য আলাদা 9টা অ্যালাইনমেন্ট আছে। দেখো আমাদের বেসিক্যালি অ্যালাইনমেন্ট হচ্ছে এখানে টেক্সটের জন্য 4টা, কিন্তু টেবিলের মধ্যে আছে 9টা, এই যে, ঠিক আছে। সেই 9টা কি কি দেখায়, যেমন এই কোড এখন কোথায় আছে বলতো, এই 4টার দিকে তাকিয়ে বলতো কোথায় আছে। এইটা এগুলো প্রত্যেকটা নাম আছে, দেখো এটা প্রথমে নামগুলো আমরা পরিচিতি হয়ে নেই। এইটাকে বলা হচ্ছে টেবিল অ্যালাইনমেন্টের হচ্ছে টপ লেফট, মানে উপর সারি দিয়ে আমি ক্লিক করে দেখিয়ে দিই, দেখো উপর সারিতে লেফটে গেল, ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে তোমার হচ্ছে টপ সারিতে সেন্টার, বুঝতে পারছো এটা, মানে এই যে ঘরটার মানে উপর লেভেলের ডানে আর বামের মাঝখানে আছে না এটা, আচ্ছা। তারপরে এখানে হচ্ছে রাইট, গেছে। এবার আসো এই সেন্টারটা কি, এখানে আসলাম, এটা হচ্ছে বটম অ্যালাইনমেন্টের হচ্ছে লেফট, তারপর এটা বটমের সেন্টার, বটমের রাইট, মানে নিচের দিকেই সে লেফট রাইট সেন্টার হচ্ছে। এখন আর এইটা হচ্ছে কি আমাদের মিডিলের হচ্ছে তোমার লেফট, আর এটা হচ্ছে মিডিলের রাইট, হ্যাঁ। আর সব কিছু মিলিয়ে মানে একেবারে চতুর্ভুজ মিলিয়ে যদি মাঝখানে এটা রাখতে চাই, তাহলে এটা ক্লিক করতে হবে। এখন আমরা এগুলোকে সবগুলোকে সেন্টার পয়েন্টে দিতে চাই, ঠিক আছে। রোটাকে একটু বড় করলাম, বাট সবগুলো সেন্টার পয়েন্টে থাকবে, ঠিক আছে। অনেকে এই জিনিসটা করে কি, ইন্টার মেরে মেরে এটাকে মিডিল পয়েন্ট করার চেষ্টা করে, উপরে একটা ইন্টার দিল, নিচে একটা ইন্টার দিল, দিয়ে এটাকে মিডিল করার চেষ্টা করে, ঠিক আছে। এইভাবে মিডিল করার চেষ্টা করে, কিন্তু এটা সম্পূর্ণ একটা রং প্রসেস। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এটাকেও
যেহেতু এটা একটা টাইটেল, এটাকেও আমরা মনে করি একটু মাঝখানে রাখতে চাচ্ছি, ঠিক আছে? এই সেন্টারে ক্লিক করলাম, এটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে? এইভাবে আমরা এই অ্যালাইনমেন্ট গুলো ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস আমরা এখানে দেখে দাও, টেক্সট ডিরেকশন। আমি একসাথে অনেকগুলো বলছি এই কারণে, যেহেতু আমাদের ভিডিও রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা দিয়ে দেবো, তোমরা এটা দিকে আস্তে আস্তে দিলাম। আমি খুব একটা জোরেও বলছি না, একটা প্রত্যেকটা জিনিস আমি আলাদাভাবে বোঝানোর চেষ্টা করছি। টেক্সট ডিরেকশন, আমরা অনেক সময় দেখি যে এই সমস্ত টেক্সটগুলো আমরা যদি ডিরেকশনটা চেঞ্জ করতে যাই, আমাদের এখন টেক্সটের ডিরেকশনটা কি আছে, লেফট টু রাইট। আমরা যদি এখানে ক্লিক করি, দেখো এবার কি হলো, টপ টু বটম, উপরের দিক থেকে লেখা শুরু হয়েছে, নিচে শেষ হয়েছে না? তারপর আরেকবার যদি ক্লিক করি আমরা, এবার বটম টু টপ, নিচ দিক থেকে শুরু হয়েছে, উপরে যে শেষ হয়েছে। আরেকবার ক্লিক করো, লেফট টু রাইট। আমরা অনেক সময় যদি কখনো ডিরেকশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এই টেক্সট দিয়ে দেবো। তাছাড়া তুমি একটা নর্মাল লেখাকে এইভাবে ডানে উপর নিচে ঘোরাতে পারবে না, তোমার ক্ষমতাই হবে না যে এটাকে উপর থেকে নিচ করি বা নিচ থেকে উপর করি। তাহলে আমাদের একমাত্র টেক্সট ডিরেকশন করতে হলে আমাকে এটার মাধ্যমেই করতে হবে, ঠিক আছে? আমাদের সেল মার্জিন এটা আমাদের দরকার নাই, ঠিক আছে? তারপরে এইবার আমরা একটা জিনিস তোমাদেরকে দেখাই, এবার গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই, ঠিক আছে? আমরা এখান থেকে এটাকে আমরা একটু অটো নাম্বার দিয়ে দিই, দিয়ে এখান থেকে তিনটা জিনিস আছে, অটো সাম, এই শর্ট আছে, তারপরে কনভার্ট টু টেক্সট আছে, আর ফর্মুলা আছে, ঠিক আছে? এই জিনিসগুলোর মধ্যে আমি একটা জিনিস দেখি, সম্ভব টাইম আছে শেষ করে দেবো আজকে। যেখানে সিলেক্ট করলাম, করে আমরা এটাকে অটো নাম্বার দিয়ে দিলাম, এই জিনিসটা বোঝা শুরু হয়েছে। আমি এখন কি করবো, এই জিনিসগুলোকে এই হুবহু কপি করে এটাকে আরো বেশ কিছু পেজ মিলে আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে? এখানে আমরা পেস্ট করলাম, আবার আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, করে এখানে আবার পেস্ট করলাম, একই জিনিস বারবার রিপিট করছি, খালি শুধুমাত্র পেজটাকে বোঝানোর জন্য। আচ্ছা দেখো, এই যে এই পেজের কিছু অংশ এখানে চলে আসছে না? ধরো তোমার একটা কোম্পানিতে 54 জন এমপ্লয়ার আছে, এই 54 জন এমপ্লয়ার তুমি বেতন শীট নির্ণয় করেছো, করার পরে কোনো কারণে বলা হলে তোমার বস তোমাকে বললো যে ঠিক আছে, আমার ওই 36 থেকে 54 পর্যন্ত যে সমস্ত কর্মচারী আছে তাদের একটা তালিকা আমাকে প্রিন্ট করে দাও। তুমি সুন্দর করে এই পেজটা প্রিন্ট করে বসের হাতে দিয়ে দিলাম, বস দেখে খুশি হবে না বেজার হবে? কারণ এখানে কোনো টাইটেল আছে। বস কোন কি করে বুঝবে যে এটা ফাদার্স নেম না মাদার্স নেম না ক্যান্ডিডেট নেম, না এটা বেসিক না এটা বেসিক না এটা বেসিক, বোঝাতে কোনো উপায় নাই। তাহলে এই যে আমাদের কাজের উপরে উপরে যে টাইটেল গুলো আছে, এটা তাহলে মানে কতটা গুরুত্বপূর্ণ এবার বোঝা যাচ্ছে যে প্রতিটা জিনিসের প্রতিটা পেজের টপে যদি আমাদের এই টাইটেল গুলো থাকে, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ আমি মাঝখান থেকে যে কোনো পেজ প্রিন্ট করে বসের হাতে ধরিয়ে দিলে বস বুঝে নেবে যে কোনটা কি, এটা সিরিয়াল নাম্বার না কোড নাম্বার না এমপ্লয় নেম না এটা বেসিক না এটা মেডিকেল অ্যালাউন্স না প্রভিডেন্ট ফান্ড, এভরিথিং বিষয় সে বুঝে নিতে হবে এক নজরেই। সুতরাং আমরা এরকম ভাবে যদি তোমার এখন ধরো তোমার এখানে দুইটা পেজের স্যালারি শিট তুমি নির্ণয় করেছো, তোমার এমনও হতে পারে যে একটা স্যালারি শিট তুমি তৈরি করেছো, তোমার বড় বড় গার্মেন্টস গুলোতে হাজারের উপরে এমপ্লয় থাকে না, কর্মী থাকে না? আমাদের বাংলাদেশে আছে এমন কিছু আমাদের গার্মেন্টস আছে বাংলাদেশে, যেখানে তোমার 4000 3000 পর্যন্ত কর্মী কাজ করে, তাদের প্রতি মাসে বেতন শিট তৈরি করতে হয়। এখন তোমার এই 4000 5000 এমপ্লয়ার যদি তুমি একটা বেতন শিট বানাতে যাও, তাহলে মোটামুটি তো 50-60 পেজ তো লাগবেই। এখন প্রতি পেজের টাইটেলে যদি তোমার এরকম টাইটেল না থাকে, আর তুমি টাইটেল যদি এইভাবে বসাও, ধরো একজন নন এক্সপার্ট কি করবে, এইটাকে কপি করবে, করে সুন্দর করে এখান থেকে কপি করবে, সিলেক্ট করে করে এখানে গিয়ে কি করবে, 36 নম্বর এখানে এসে এখানে আসবে, এসে এটাকে স্প্লিট সেল করে এটাকে ভাঙবে, ভেঙে এখানে এটাকে পেস্ট করবে, করে আবার এখান থেকে এটাকে ডিলিট দিয়ে জোড়া লাগিয়ে, ঠিক আছে? এটা গেল। তাহলে এখন কিন্তু এটা আর এটা কিন্তু পুরো ডিফারেন্স, এটার সাথে এটার কোনো ই নাই। কারণ আমি এখানে যদি একটা ধরো সাপোজ এখানে যে যদি আমি আমার এখন বলা হলো যে আমার এখানে 54 জন এমপ্লয় আছে, 54 জন এমপ্লয়ের মাসিক কত টাকা কোম্পানি তাদের পিছনে ব্যয় করছে তার টোটাল বের করে নিয়ে আসে এখানে। এই টোটালটা আমি কি করব, আমরা কি করব, ক্যালকুলেটর ধরবো অবশ্যই, কি করবা? হ্যাঁ, এক্সেলে যেতে হবে না? তো আমরা দেখো এখানে আমাদের একটা ধারণা আছে যে আমরা যে কম্পিউটারে যোগ বিয়োগ গুণ ভাগ বা তার বেশি কোনো ফর্মুলা ইউজ করতে হলে আমাদেরকে এক্সেল লাগে। তো আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে অনেক ব্যবস্থা আছে। দেখো জাস্ট এই যে 54 জন এমপ্লয়ের তুমি কত টাকা তাদের পিছনে ব্যয় করছো, কয়েক সেকেন্ডের ব্যাপার তোমার এই টোটাল বের করা, কয়েক সেকেন্ডের ব্যাপার, ঠিক আছে? জাস্ট আমি এখানে যে কি করবো, একটা এই যে ফর্মুলাতে ক্লিক করলাম, যে ওকে বাটনে ক্লিক করলাম, দেখো যে বেরিয়ে গেছে। এখন এই যে আমার এখানে টোটালটা বের হলো কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 1,14,120।
এই 54 জন এমপ্লয়ের টাকা কি এইটা? তোমাদের কি মনে হয় 54 জন এমপ্লয়ের টাকা কি এইটা কম বেশি আছে বলো? এটাই তোমরা এই মুহূর্তের মধ্যে কিছুক্ষণ আগেই ভুলে গেছো। আমরা কিছুক্ষণ আগে এখানে টাইটেলটা বসানোর জন্য এখানে কিন্তু টেবিলটাকে ব্রেক করেছি। ব্রেক করার ফলে ওটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট হয়ে গেছে। আমার এগুলোর কিন্তু যোগফল আসেনি, এগুলোর কিন্তু যোগফল আসেনি, ঠিক আছে? তাহলে এই যে তুমি একজন নন এক্সপার্ট যদি এইভাবে কাজ করে, তোমার এই প্রতিটা পেজে সে যদি এরকম ভাবে টাইটেল বসায় কপি পেস্ট করে, তাহলে এটা হবে একটা মারাত্মক ভুল। আমরা কি করব, এরকম ধরনের কাজ কখনোই করব না। আমরা এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? দিয়ে আবার এটাকে জোড়া লেগে গেল, ধরো, ঠিক আছে? এবার তুমি এখানে টোটাল করো, দেখো 14 লাখ আমাদের হয়েছে, তাই না? এবার টোটাল করে দেখো এখানে কত হয়েছে। আমি এটাকে নিচে রাখলাম, এবার এখানে ক্লিক করলাম, লেআউটে আসলাম, ফর্মুলায় গেলাম, ক্লিক করলাম, দেখো এবার টোটাল কত হয়েছে, 31,50,000, এই 3,15,060 হয়েছে। এটা হচ্ছে অ্যাকুরেট ফিগার। এখন তুমি যদি বসকে বলো যে 11 লাখ হয়েছে, তুমি 11 লাখ ব্যাংক থেকে চেক তুলে টাকা নিয়ে এসে বেতন সাবমিট করতে যাচ্ছ, দেখা যাচ্ছে বাকি অর্ধেক এমপ্লয়ারের বেতনের টাকাই তোমার কাছে নাই। হ্যাঁ, তখন কি করবা? প্রমোশন হয়ে যাবে, অ্যাকাউন্টেন্ট থেকে কি সিনিয়র অ্যাকাউন্টেন্ট হয়ে যাবে? তাহলে আমাদের এটাকে দেখো, এখানে কিন্তু এই যে টেবিল যদি আমাদের একেবারে মার্চ থাকে, তাহলে আমাদের এইভাবে শুধু দুইটা পেজ নাই, এইভাবে যদি তোমার 200টা পেজ থাকে এবং 200টা পেজে যদি তোমার ভ্যালু থাকে, 200টা পেজেরই তোমার হচ্ছে টোটাল চলা একটা ক্লিকে জাস্ট। এখন আমাদের প্রশ্ন ছিল যে প্রতি পেজে টাইটেল কিভাবে অ্যাড করব। তাহলে আমরা এবার টাইটেল অ্যাড করলে, এবার এবার আমরা টাইটেল অ্যাড করবো, আবার যোগও হবে। দেখো আমি আবার এটাকে মুছে দিলাম, এই যে এটাকে মুছে দিলাম, ঠিক আছে? আমরা এখানে অনেকের হয়তো মনে হতে পারে যে এখানে টাইটেল নাই, তাই বোধহয় যোগটা আসলো। এবার আমরা টাইটেলটা সেট করি, কিভাবে সেট করব দেখো, এই যে আমরা একেবারে এই দুইটাই রাখতে চাচ্ছি। তুমি যদি মনে করো স্যালারি শিট প্লাস হচ্ছে এই আমাদের ফিল্ড গুলা থাকবে, তাহলে এই দুটাকে তুমি রাখতে পারো। দুটাকে সিলেক্ট করে জাস্ট এখানে এই যে রিপিট হেডার রো, হ্যাঁ হেডার, এখানে তোমার হেডার রো, ঠিক আছে? ক্লিক করলাম, একটা জাস্ট একটা ক্লিক করেছি, দেখো তো অটোমেটিক হয়ে গেছে না? নট অনলি দ্যাট, আমরা যদি এখানে ট্যাব কি চেপে রাখি এবং ব্ল্যাঙ্কও যদি হয়, পরবর্তী পেজে যদি আমরা যাই, সেটাতেও অটোমেটিক হেডিং তৈরি হবে, যে হেডিং তৈরি হয়ে গেছে, ব্ল্যাঙ্ক পেজও তৈরি হয়ে যাবে। ডাটা থাকুক বা না থাকুক, তুমি যদি ব্ল্যাঙ্ক বানিয়ে রাখো তাও হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে একটা টোটাল টেনে দেখি, 31,50,60, তার মানে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলার আমি শুধুমাত্র যোগ দেখালাম। আমরা এই ফর্মুলা ব্যবহার করে এখান থেকে কিন্তু আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছুই করতে পারি। যদিও আমরা এক্সেলে দেখবো, কিন্তু এখান থেকেও করা সম্ভব। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে ফর্মুলা, দেখো ইকুয়াল টু সাম অ্যাবাভ, এটাই হচ্ছে ফর্মুলা, সূত্র। এই যে টেবিলে যোগফল করলাম না, এটা সূত্র। আচ্ছা, এটা যখন ফর্মুলা আরো বিস্তারিত যখন বোঝাবো, তখন এটা সম্পর্কে বোঝাবো, এখন আর বোঝাচ্ছি না এটা সম্পর্কে, ঠিক আছে? আমাদের আর একটা জিনিস আমরা একটু দেখি, এটা হচ্ছে যে শর্ট এ, এ আর জেড লিখা আছে। এ আর জেড মানে কি? অ্যাসেন্ডিং, এ টু জেড হচ্ছে অ্যাসেন্ডিং, আর জেড টু এ হচ্ছে ডিসেন্ডিং। আমাদের শর্ট হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং দ্যাট মিন্স এখানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে আমরা কি করব? যেমন আমাদের এমন হতে পারে যে তোমাকে বলা হলো যে তোমার কোম্পানির বস বললো যে ঠিক আছে, আমার কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তাদের নামগুলা তুমি অ্যালফাবেটিক্যাল সাজিয়ে নিয়ে এসো, মানে এ অক্ষর যার নাম সে সবার উপরে আসবে। এখন এ অক্ষরে যদি 5 জন থাকে, তাহলে 5 জনই উপরে যাবে, তারপর বি, তারপর সি, তারপর ডি, এরকমও হতে পারে। আবার বলতে পারে এরকম যে যারা সবচেয়ে বেশি স্যালারি পায় তাদেরকে টপে নিয়ে আসো প্রমাণে, বা এরকম হতে পারে যারা কম স্যালারি পায় তাদেরকে সিরিয়ালে সাজিয়ে নিয়ে আসো, ঠিক আছে? বা এরকম হতে পারে বেসিক, যাদের 2,000 টাকা থেকে শুরু, তারা সবার উপরে যাবে, মানে এমএলএসএস থেকে। বা এমন হতে পারে যারা টপ লেভেলের কর্মকর্তা, তারা সবার উপরে থাকবে, তাদেরকে উপরে নিয়ে আসো, তারপরে আস্তে আস্তে লোয়ার গুলা নিয়ে আসো, চতুর্থ শ্রেণী নিয়ে আসো। তাহলে তুমি এটাকে কিভাবে সাজাবো? তাহলে আমি যেমন ওইটাই দিলাম, ধরো বেসিক। বেসিক মানে কি? এখানে পদ অনুযায়ী, যদি প্রতিষ্ঠানের এমডি হয় তাহলে কি, এমডি বা ডিরেক্টর হয় তাহলে কি সবার উপরে যাবে না? আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, আমরা যেহেতু এখানে পজিশন লিখিনি, আমরা এটাকে সিলেক্ট করলাম। দেখো এটাকে কিভাবে করবা, এটার একটা পদ্ধতি আছে। তাহলে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলোকে এইভাবে ব্লক করলাম। আমার যদি 500 পেজ থাকে, তাহলে 500 পেজ আমি এইভাবে ব্লক করব, এইভাবে আস্তে আস্তে টেনে এইভাবে ব্লক করব।
এটা তো একটা বোকামের পরিচয় হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আরেকটা কাজ করে দেবো। এটার একটা সহজ বুদ্ধি আছে। আমরা এখান থেকে স্পিন সেল এটাকে টেবিলটাকে বিভক্ত করে দিলাম, যেগুলা ব্ল্যাঙ্ক সেগুলাকে আলাদা করে দিলাম, ঠিক আছে? দিয়ে আমি এখন কি করব, এখানে চলে যাব, এই যে বেসিক প্রথম যে 1 নম্বর ব্যক্তি, এখানেও টেবিলটাকে ভেঙে দেব। ভাঙবো কিভাবে? আমরা এখান থেকে স্পিল সেল, স্পিল মানে হচ্ছে বিভক্ত করা, ঠিক আছে? দেখো হেডিং থেকে এটা আলাদা হয়ে গেছে না, আর ওদিকে ব্ল্যাঙ্ক থেকে আলাদা হয়ে গেছে না। এবার আমি এই টেবিলের মাথার উপরে দেখো, এই 2500 মাথার উপরে যখন পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন কি দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে, একটা ডাউন এরো দেখাচ্ছে। তার মানে এখন যদি ব্লক করো, ওখান থেকে শুরু করে নিচে যা আছে সব ব্লক হয়ে গেল, ঠিক আছে? তারপরে আমরা একটু পরীক্ষামূলক দেখে নিই ব্লক হয়েছে কিনা। দেখো এই যে হয়েছে, এটা তো বাদ দিয়ে দিয়েছি, এটা তো দরকার নাই। এখন আমি কি করব, বলা হলো যে যারা সবচেয়ে যার বেসিক বেশি সে তাকে সবার উপরে নিয়ে আসো। আচ্ছা, তাহলে আমি শর্টে ক্লিক করলাম। শর্টে ক্লিক করার পরে আমরা এখানে কি বলছে, কত নম্বর কলামকে তুমি শর্ট করতে চাও। আমরা এখানে কয় নম্বর কলাম সিলেক্ট করেছি? 3। তার মানে এটা কম্পিউটার নিজে থেকে সিলেক্ট করে নিয়েছে, তাহলে এটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই। তারপরে এখানে কি বলছে যে আমরা কি ফরম্যাট টাইপ বলছে, কি তুমি কি কোন বিষয়টাকে তুমি করতে শর্ট করতে চাও, টেক্সট, নাম্বার না ডেট? নাম্বার। তারপর নাম্বারটাকে সে কম্পিউটার নিজে থেকে সিলেক্ট করে নিয়েছে। শুধুমাত্র আমাদের এখানে একটু প্রশ্ন আছে, কাজ করতে হবে যে আমি অ্যাসেন্ডিং করবো না ডিসেন্ডিং করবো। সে কম্পিউটার মনে করছে যে আমি অ্যাসেন্ডিং করবো, সে অ্যাসেন্ডিং এ আগে সিলেক্ট করে আসছে। আমি বললাম না, আমি অ্যাসেন্ডিং না, আমি ডিসেন্ডিং করবো। যেই ব্যক্তির বেসিক বা বেতন সবচেয়ে বেশি সে সবার উপরে থাকবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, করার পরে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। দেখো এখানে সর্বোচ্চ বেসিক হচ্ছে 6500 টাকা, এর উপরে কেউ নাই কিন্তু। চেক করে দেখো 6000 এর উপরে, 6500 টাকার উপরে কেউ আছে কি? এবং লোয়েস্ট হচ্ছে 1950 টাকা। যে কয়জন ব্যক্তি আছে তাদেরকে নিয়েছিল, এবং এটাও সিরিয়াল হয়ে গেছে। দেখো এটাও সিরিয়াল হয়ে গেছে। এটা সিরিয়াল হওয়ার কারণ আছে, যেহেতু আমরা একই ব্যক্তির নামকে কপি পেস্ট করেছি, এই জন্য সিরিয়াল। যদি আমার এখানে এ থেকে জেড পর্যন্ত মানে 26টা বর্ণমালার যদি ইয়া থাকতো, তোমার নাম থাকতো 26টা অক্ষর দিয়ে নাম বর্ণমালা দিয়ে, তাহলে আমার প্রথমে জেড যেত, তারপরে এক্স নাকি, তারপরে ওয়াই, এইভাবে উল্টা দিক থেকে আসতো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের একটা অত্যন্ত আমরা দেখবো যে অনেক অফিস আদালতে যারা কম্পিউটারে কাজ করে, এই সিম্পল বিষয়গুলা তারা করতে পারে না। এর জন্য মানে অনেক বকাবকি শুনতে হয়। আমার প্র্যাকটিক্যালি দেখা এগুলো আর কি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলি। এখন তোমার এরকমও হতে পারে, এখন তোমার বস বলে গেছে না আমি বেসিক চাচ্ছি না, বেসিক যা ছিল তাই রাখো, আমার হচ্ছে এখন নামে সিরিয়াল করে দাও। আমরা করতে পারবো না। আমরা এখন জাস্ট এখানে একটা ক্লিক করব, পরে আমরা শর্টে ক্লিক করবো, তারপর এখানে পড়ে যাবে এ টু জেড অ্যাসেন্ডিং। দেখো এই অক্ষর দিয়ে যার নাম সে উপরে চলে গেছে। ঠিক একইভাবে যদি বলে যে যার মেডিকেল অ্যালাউন্স যে বেশি পায় তাকে আগে নিয়ে আসো, আনতে পারবো না? প্রত্যেকটা জিনিসকে আমরা এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবো এটার মাধ্যমে, ঠিক আছে? তাহলে আমাদের সবগুলোই করা হয়ে গেল। এখান থেকে মোটামুটি একটা খালি বাকি থাকলো। তাহলে এই একটার বাকি রেখে কি করবো, যেহেতু এই টেবিলটা শেষই হয়ে গেছে, আমরা এটাকে তৈরি দেখি, তাই না? তাহলে আমাদের একটা কলম বাকি থাকবে। কি বলছে এখানে, কনভার্ট টেক্সট টু টেবিল। এখন ধরো তুমি এখান থেকে কতটা টেবিল, আমাদের এখানে ডাটা আছে 54টা। বলা হলো এই 54 ব্যক্তি যে ডাটা তুমি টেবিলের মধ্যে কম্পোজ করেছো, হ্যাঁ, এইটা ধরো তোমার এমন হতে পারে, তুমি মনে করো যে তুমি কোনো এক জায়গাতে পরীক্ষা দিতে গেছো, চাকরির জবের জন্য পরীক্ষা দিতে গেছো, তোমাকে ওই পরীক্ষার হলে টিচার তোমাকে এরকম একটা ফাইল ওপেন করে দিয়ে, তাদের আগে থেকে বানানো ছিল, তাই তোমাকে ওপেন করে দিয়ে বলছে যে আমার এই কাজগুলো 54 জন ব্যক্তির ডাটা টেবিলের মধ্যে সুন্দরভাবে ছক আকারে এন্ট্রি করা আছে। এখন আমি সে তোমাকে প্রশ্ন করলো যে আমি কোন রকম টেবিল চাই না, জাস্ট নরমালে দাও আমাকে। এরকম নরমালে কেমন আমি একটু দেখাই দিই। এখানে মনে করো 1 নাম্বার দিলা ফুল স্টপ, তারপরে ট্যাব দিয়ে এখানে আসলা, ঠিক আছে? এখানে লিখলাম নাম, ঠিক আছে? যেমন এখানে সাপোজ নাম দিলাম বাবু ধরো, তারপর আবার ট্যাব দিলা, তারপর এখানে দিলা হচ্ছে 2000 2500 বেসিক, আমি ওই কথাগুলো লিখছি, ঠিক আছে? তারপর এখানে দিলাম 1250, তারপর এখানে হচ্ছে 250, আমি কিবোর্ডে ট্যাব দিয়ে কিন্তু গ্যাপ সৃষ্টি করছি, ঠিক আছে? তারপর এখানে আবার 250, তারপর এখানে আবার দিলাম 125, তারপর এখানে যে আমি লাস্টে দিলাম 3625। আমি এই 54 জন ব্যক্তির ডাটা এইভাবে লিখে নিতে চাই, তাহলে কতক্ষণ সময় লাগবে? 54 জন না হয়ে যদি 500 জন হয়, তাহলে তুমি হয় তোমার উত্তর দুইটা হবে যে স্যার এটা করা সম্ভব না, এটা এটা হয় না, এটা করলে আগে থেকে করতে হতো, আগে বললে আগে থেকে এভাবে করতে হবে, আর না হলে বলবে যে আমি চাকরি করবো না স্যার, এত জটিল কাজ আমার দ্বারা হবে না। হয় প্লাস নাহলে মাইনাস, যে কোনো এক সাইডে আসতে হবে।
এটা দেখো জাস্ট একটা ক্লিকে এই কাজটা করে দাও। কিভাবে? হ্যাঁ, কলাম রকে কিভাবে হটাবে সেটাই বলো, বলো জানা আছে? তুমি বলেছো প্রায় কাছাকাছি চলেছে, কলাম আর রো আর সেল এগুলোকে সব ভ্যানিশ করে দিতে হবে, খালি লেখা থাকবে। হ্যাঁ, আচ্ছা সিলেক্ট করে নো বর্ডার করে দিলাম, এটাও একটা ভালো প্রশ্ন। সিলেক্ট করে দিলাম, এই যে নো বর্ডার করে দিলাম, প্রিন্ট দিলে আমার কোনো বর্ডার আসবে না, এটাও একটা ভালো প্রশ্ন। বাট আমি যখন আবার ব্যাক করে এখানে আসছে, আমার গ্রিড গুলা দেখা যায়, আমার কোন গ্রিডের কোনো অস্তিত্বই থাকবে, গ্রিডের কোনো মানে টেবিলের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে কি করবো? তাহলে একটাই রাস্তা আছে, আমরা পুরো টেবিলটাকে ব্লক করব, দেন এখানে যাব, যাওয়ার পর আমি এখানে কনভার্ট টু টেক্সট এখানে ক্লিক করলাম, করার পরে যেই ডায়লগ বক্সটা আসছে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট খালি ওকে বাটনে দুইটা ক্লিক, একটা হচ্ছে কনভার্টে ক্লিক, একবার হচ্ছে ওকেতে ক্লিক। কি সব ঠিক আছে? এখানে আমার ইয়েটা মুছে গেল কেন? নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা মুছে গেছে কেন? অটো নাম্বার দেওয়া ছিল সেই জন্য মুছে গেছে। আমার এটা অটো নাম্বার, এই ক্ষেত্রে অটো নাম্বার দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে আবার কি করতে হলে এই পুরাটাকে ব্লক করতে হবে, করে এখানে কি করতে হবে, এখানে এবার অটো নাম্বার একটা ক্লিক করতে হবে। অটো নাম্বারে ক্লিক করতে রোমান সংখ্যা সিলেক্ট করা আছে মনে হয় এখানে। হ্যাঁ, এই এবিসিডি সিলেক্ট করা আছে। ঠিক আছে, না জায়গা পাইনি, যে এদিকে 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 কতখানি গ্যাপ দেখতে পাচ্ছ, এই যে জায়গা পাইনি, তার জন্য এখন এটাকে আবার ঠিক করার বলতে, যে যেখানে ইন্ডেন্টেশন আছে সরিয়ে নিয়ে যাও এটাকে। ঠিক হয়ে গেল, ঠিক আছে। এই যে এখানে দেখো ইন্ডেন্টেশন আছে, এটাকে ধরে এই প্রথমে এই ইন্ডেন্টেশনকে ধরে এখানে নিয়ে আসো, এটাকে ধরে, আর এটাকে ধরে হচ্ছে এখানে নিয়ে আসো, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের টেবিল থেকে আমরা মুহূর্তের মধ্যে টেক্সটে কনভার্ট করে নিতে পারছি। আবার যদি এমন হয় যে তুমি এই যে প্রথম টেবিলটা কি করেছো, নরমালি কম্পোজ করছো না এটা, আর যদি বলে যে এটাকে এবার টেবিলের মধ্যে ঢুকাও, তাহলে কি করবা? তাহলে আবার আমরা এখানে কি, তাহলে এখানে কয়টা কলাম আছে আমার, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমি এখানে 8টা কলাম নিব নাকি এইভাবে, 1 2 3 4 5 6 7 8 দিয়ে এখানে নাম্বার দিলাম, এই বাবুকে কপি করে এখানে নিয়ে গেলাম, তারপর এটাকে কপি কাট করে এখানে নিয়ে গেলাম, এটাকে কাট করে যেভাবে 500 দিয়েছি তো 500টা সাজাবো। এবার আমরা, হ্যাঁ ঠিক, আমরা এবার ধরো এটাকে ব্লক করলাম, আমরা এটা করব না, আমরা করব আবার এটা জাস্ট দুইটা ক্লিকের মাধ্যমে করব। এখানে এবার দেখো এখানে তো এবার এটা সিলেক্ট করলে আমাদের তো এখানে আর ট্যাব আসছে না, তাহলে উপায় এবার রাস্তা আছে, অল বর্ডার করে দিব। আচ্ছা দিই অল বর্ডার করে, কি হয়েছে দেখি, এখান থেকে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করে দিলে তো মাঝখানে ইয়েগুলো হলো না, তো একটা করে রো হলো, এই যে মাঝখানে বাউন্ডারি নাই, মাঝখানে কিন্তু বাউন্ডারি নাই, এটার পরে একটা বাউন্ডারি, এটার পরে একটা নাই, ঠিক আছে, খালি রো হয়েছে, এটারও একটা রাস্তা আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদেরকে আবার চলে আসতে হবে প্রথমে একেবারে ইনসার্টে, দেন ইনসার্টে ক্লিক করার পর টেবিলে ক্লিক করার পরে আমাদেরকে চলে আসতে হবে, দেখো এখানে কিছু আছে কি, কোনটা, কনভার্ট টেক্সট টু টেবিল, টেক্সটকে টেবিলে কনভার্ট করতে হবে। এবার এটা ক্লিক করলাম, করার পর এখানে যা আছে চোখ বন্ধ করে, ওখানে যেমন দুইটা ক্লিক করেছিলাম এখানে দুইটা ক্লিক, ঠিক আছে, এখানে দুইটা না একটু বেশি, ইনসার্টে ক্লিক, দেন হচ্ছে টেবিলে ক্লিক, দেন তারপরে হচ্ছে আমাদের কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক, তিনটা, এটা একটা চারটা। ঠিক আছে, আর এদিকে আমার কি ছিল, সিরিয়াল নাম্বার নাকি, এখন আর সিরিয়াল নাম্বার দিতে তার কোনো ব্যাপার নাই, এক ক্লিকে হয়ে যাবে। তাহলে আর এখন এটাকে কি করবো, জাস্ট এখান থেকে এগুলো সব মুছে দিয়ে এখানে জোড়া লাগিয়ে দিলাম, বাস এই যে হয়ে গেছে সব। আচ্ছা এখানে আমাদের এই দুটা ছিল, হেডিং ছিল, হেডিং করে দিলাম, তো হেডিং তো হয়েই আছে, ওই হেডিং হয়ে গেছে, একটু ব্রেক হয়ে গেছে এই জায়গার কারণে। তাহলে ওকে, তাহলে আমাদের টেবিল চ্যাপ্টারের একেবারে এ টু জেড আমরা কমপ্লিট করলাম, কোথাও কোনো কিছু বাকি রাখিনি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস দেখালাম, এবং এইটা দেখবা কর্মক্ষেত্রে তোমার এইটার প্রয়োজন পড়বে, টেবিলের ব্যবহার ছাড়া তুমি যদি মনে করো যে আমি অফিস কাজ চালিয়ে নিব, এটা হচ্ছে তোমার কোয়াইট ইম্পসিবল, তোমার কখনই সম্ভব না এটা। যে কোনো ক্ষেত্রে তুমি যদি কম্পিউটারে হাত দাও, মানে কম্পিউটার যদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ক্ষেত্রে ব্যবহার করার চিন্তা ভাবনা করো, তোমাকে টেবিল জানতেই হবে, এর বিকল্প কোনো ওয়ে না। ঠিক আছে, আর না হলে হাতে কলমে কাজ করতে হবে, স্কেল দিয়ে দাগ টেনে টেনে করতে হবে। ঠিক আছে।